আসসালামু আলাইকুম সবাইকে। ভৌত জগৎ এবং পরিমাপের চতুর্থ লেকচার সবাইকে স্বাগতম। আজকের লেকচারটা মেইনলি আমরা আধুনিক পদার্থবিজ্ঞানের যে সূচনাটা আছে সেইটা নিয়ে আলোচনা করব, এন্ড সাথে সাথে কোন বিজ্ঞানী এই সময় কি অবদান রাখছে সেটা পড়বো। এন্ড এর সাথে আমরা সাম্প্রতিক পদার্থবিজ্ঞানের যে ব্যাপারটা আছে এই এই লেকচার শেষ করে ফেলবো, এন্ড সাথে সাথে তোমার পদার্থবিজ্ঞানের উদ্দেশ্যগুলো এখানে আমরা কমপ্লিট করবো। ওকে, আমি আজকে তোমাদের সাথে রকিবুল ইসলাম জিহাদি ভাইয়া, এন্ড এখনই শুরু করতেছি আমাদের লেকচারটা। এন্ড এই ক্লাসটা কিভাবে করবো, ফার্স্ট অফ অল আমার লেকচারটা দেখবা, তোমরা ক্লাসটা তুমি ভিডিওটা দেখবা, এন্ড সাথে সাথে আমার সাথে আমি যেটা যেটা লিখবো সাথে সাথে নোট করে ফেলবা। আমি যেটা লিখি, আমি যেহেতু সবগুলো বোর্ডে লিখে পড়াই, সেক্ষেত্রে তুমি আমার সাথে লিখে ফেলতে পারবা। সো তুমি আমার সাথে লিখে শেষ করে ফেলবা। এন্ড তোমার যখন আমার ক্লাসটা শেষ হবে, ক্লাসটা শেষ হওয়ার পরে তুমি ওইটা নিয়ে একটু আবার দেখবা, এন্ড দেখার পর তোমার বইতে একটু তুমি ব্যাক করবা। এন্ড বইতে ব্যাক করার পর কোন টপিক আমি পড়াইছি ওই টপিকগুলো একটু তুমি নিজে পড়বা। এন্ড নিজে যখন পড়বা তখন দেখবা যে তোমার সবকিছু ক্লিয়ার হয়ে গেছে একদম। এন্ড সাথে সাথে ওই টপিক রিলেটেড কিছু প্রশ্ন পাইলে তুমি পড়ে ফেলবা। ওকে, দেখো দেখো ফার্স্ট অফ অল আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। এখন এইটা যদি আমরা পড়তে যাই, দেখো আধুনিক পদার্থবিজ্ঞানের এই যে স্টেপটা আছে, এই স্টেপটা বেসিক্যালি শুরু হয় কবে বলো তো? এই স্টেপটা শুরু হয় কবে একটু বলো? এইটা শুরু হয় কবে বলো? এইটা শুরু হয় তোমার 1800 শতকে। কত শতকে? 1800 শতকে। তোমার বিজ্ঞানের যে অবদানগুলো রাখা হয়েছে 1800 শতকের পরে। তোমার কত শতকের? 1800 শতকের পরে। 1800 শতকের পরে যত বিজ্ঞানের যত সব অবদান রাখা হয়েছে এটিকে তোমার আধুনিক আধুনিক পদার্থবিজ্ঞানের মধ্যে ইনক্লুডেড করা হয়েছে। কত সালে? 1800 থেকে তোমার এই যে এখন স্টিল চলতেছে আর কি, এই যে এই সময়টা আছে এটাকে তোমার কি বলা হয়? এটাকে তোমার ধরা হয় তোমার আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনার কাল হিসেবে। এইখানে যে সকল বিজ্ঞানীরা অবদান রাখছে তার মধ্যে ফার্স্টে তোমার বিজ্ঞানী ডাল্টন। তোমার 1803 সালে বলেন তোমার কি পারমাণবিক একটা তথ্য প্রদান করেন। কে? বিজ্ঞানী ডাল্টন। কি করেন দেখো, 1803 সাল তোমার বিজ্ঞানী ডাল্টন কি করে 1803 সালে? 1803 সালে এটা এক দিয়ে দিচ্ছি না, দেখো 1803 সালে বিজ্ঞানী ডাল্টন তোমার পারমাণবিক তত্ত্ব প্রদান করেন। পারমাণবিক তত্ত্ব প্রদান করেন। ওকে, সমস্যা নেই। বিজ্ঞানী ডাল্টন 1803 সালে পারমাণবিক তত্ত্ব প্রদান করলো। এন্ড এর ভিতরে তুমি কি করবা? বিজ্ঞানী ডাল্টনের জাস্ট মনে রাখবা বিজ্ঞানী ডাল্টন কত সালে আসলে কত সালে তোমার পারমাণবিক তত্ত্ব প্রদান করছে। এইটা তোমার 1803 সালে। এন্ড কোন তত্ত্ব প্রদান করছেন সেটা তোমার পারমাণবিক তত্ত্ব। এতটুকু জাস্ট মনে রাখলে তোমার বিজ্ঞানী ডাল্টনের যত সব ইনফরমেশন আছে তোমার বইয়ে ওগুলো না পড়লেও জাস্ট এটা মনে রাখলে তোমার হবে। এরপর যে বিজ্ঞানীর নাম আসবে সেটা থমসন। বিজ্ঞানী থমসন। এন্ড বিজ্ঞানী থমসন তোমার কত সালে? বিজ্ঞানী থমসন তোমার 1897 সালে। 1897 সালে তোমার কি করেন? ইলেকট্রন আবিষ্কার করেন। কি করে দেখো, তোমার 1897 সালে পরমাণুর ভেতরকার ইলেকট্রন আবিষ্কার করেন। দেখো ইলেকট্রন আবিষ্কার করেন। বলতো নিউটন কত সালে নিউটন কে আবিষ্কার করে? বিজ্ঞানী চ্যাডউইক। বুঝছো কে আবিষ্কার করে? নিউটন কে আবিষ্কার করে? বিজ্ঞানী তোমার চ্যাডউইক। বুঝছো? এন্ড তোমার থমসন কি করে? 1897 সালে তোমার পরমাণুর ভেতরে যে ইলেকট্রন থাকে, পরমাণু তোমার আউটার সেলে যে ইলেকট্রন গুলো থাকে সেগুলো আবিষ্কার করেন। আর এরপর তোমার বিজ্ঞানী রাদারফোর্ড। এরপর কে আসবে? বিজ্ঞানী রাদারফোর্ড। বিজ্ঞানী রাদারফোর্ড এসে এই সময় আবার কি করে? তোমার
গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন। এই তত্ত্বটা কি তোমার পরমাণু তত্ত্ব। এই কি করে তোমার পরমাণু তত্ত্ব প্রদান করেন, কি করে দেখো পরমাণু মডেল প্রদান করেন, সরি তোমার পরমাণু তত্ত্ব কে প্রদান করেন, ডাল্টন। আর তোমার হচ্ছে থমসন কি করেন, ইলেকট্রন আবিষ্কার করেন। এন্ড তোমার এই যে রাদারফোর্ড এসে হচ্ছে তোমার পরমাণুর মডেল আবিষ্কার করেন, পরমাণুর মডেল হচ্ছে আবিষ্কার করেন এবং হচ্ছে তোমার ডিটেলস ব্যাখ্যা দেন। পরমাণু মডেল আবিষ্কার করেন, কি করেন, পরমাণু মডেল আবিষ্কার করেন, আবিষ্কার করেন এবং তার বিস্তারিত ব্যাখ্যা দেন। কি করা হয়েছে, ফার্স্ট অফ অল উনি হচ্ছে পরমাণু মডেলটা আবিষ্কার করছেন, এন্ড আবিষ্কার পরে ওইটা নিয়ে উনি হচ্ছে ব্যাখ্যা দিচ্ছেন। এন্ড পরমাণু মডেল আবিষ্কারের ওইখানে তুমি ব্যাখ্যা হিসেবে কি কি দিচ্ছে জানো তুমি, ফার্স্ট অফ অল বলা হয়েছে তোমার পরমাণু তোমার সূর্যকে কেন্দ্র করে তোমার হচ্ছে পৃথিবী বা হচ্ছে তোমার বিভিন্ন গ্রহ উপগ্রহ যেভাবে ঘুরতে থাকে, পরমাণুতে ইলেকট্রন গুলো হচ্ছে তোমার কেন্দ্রকে কেন্দ্র করে ওইরকম ঘুরতে থাকে। কি করে তোমার হচ্ছে বলা হয় কি দেখো, কি বলা হয়, প্রমাণ করতে পরমাণু কিন্তু খুবই ক্ষুদ্র নিউক্লিয়াস বা পজিটিভ থাকে। ইনি বলেন যে পরমাণুর কেন্দ্রে কি থাকে তোমার, খুব ক্ষুদ্র নিউক্লিয়াস থাকে, খুব ক্ষুদ্র নিউক্লিয়াস থাকে। তোমার খুব ক্ষুদ্র কেন বলা হয়েছে বলো তো, এইটা তোমার যে পরমাণুটা আছে ওই পরমাণুর তুলনায় এই যে তোমার যে নিউক্লিয়াস যে আছে না পরমাণুর তুলনায় অনেক অনেক ছোট, পরমাণুর তুলনায় কি এটা হচ্ছে তোমার পরমাণুর তুলনায় অনেক ছোট। আর এই যে নিউক্লিয়াস যেটা আছে এইটা হচ্ছে তোমার পজিটিভ চার্জ, এটা কি তোমার, এইটা তোমার পজিটিভ চার্জ কেন, এখানে তোমার থাকে হচ্ছে প্রোটন প্লাস হচ্ছে নিউট্রন। এখানে দেখো নিউক্লিয়াসে কি কি থাকে, এখানে থাকে তোমার হচ্ছে প্রোটন প্লাস তোমার নিউট্রন। প্রোটনটা হচ্ছে তোমার পজিটিভটা চার্জ আর নিউট্রন হচ্ছে তোমার চার্জবিহীন। তার মানে কি এইখানে তাহলে ধনাত্মক চার্জের আধিক্য ঘটবে। এন্ড ধনাত্মক চার্জের যেহেতু আধিক্য ঘটবে সেজন্য এটাকে আমরা কি বলতে পারি, সেজন্য এটাকে আমরা বলতে পারি হচ্ছে তোমার ধনাত্মক চার্জ বিশিষ্ট। ওকে, এরপরে দেখো আসবে হচ্ছে তোমার বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক। বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক হচ্ছে তোমার একদম হচ্ছে তোমার কি করে, তোমার পদার্থ বিজ্ঞানে একটা হচ্ছে বিস্ময়কর জিনিস আবিষ্কার করে ফেলেন, আর সেটা কি তোমার কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন। ম্যাক্স প্লাঙ্ক এটা কত সালে আবিষ্কার করে, ম্যাক্স প্লাঙ্ক হচ্ছে 1900, এটা তোমার 1900 সাল হবে, 1900। কি আবিষ্কার করেন তোমার হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব, তোমার ফিজিক্সের যতগুলো তত্ত্ব আছে তার মধ্যে এটা হচ্ছে তোমার বড় তত্ত্ব। এন্ড এরপরে যে তত্ত্বটা আছে গুরুত্বপূর্ণ তত্ত্ব সেটা হচ্ছে তোমার কি আপেক্ষিক তত্ত্ব। এইটা খুব খুব ইম্পর্টেন্ট একটা তত্ত্ব। কোয়ান্টাম তত্ত্ব কি আবিষ্কার করে, কোয়ান্টাম তত্ত্ব বিজ্ঞানী হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক আবিষ্কার করে। এন্ড কত সালে, 1900 সালে। তুমি জাস্ট এই ইনফরমেশনটা দেখবো কত জায়গায় তুমি যদি তোমার শুধু যে একাডেমিক লাইফে তা না, তুমি দেখবো হচ্ছে তোমার অ্যাডমিশনে এইসব প্রশ্ন ভালোই আসে, বুঝছো। সো এখন থেকে যদি তুমি একটু কেয়ারফুলি পড়াশোনা করো তুমি হচ্ছে ইন ফিউচার ভালো করতে পারবা। দেখো এটা কি তোমার কোয়ান্টাম তত্ত্ব কে আবিষ্কার করে, বিজ্ঞানী হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক। এরপর হচ্ছে তোমার সত্যেন্দ্রনাথ বসু। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে আমি যে এই ব্যাপারগুলো লিখে দিচ্ছি তুমি দেখবা কতটা উপকৃত তুমি হইবা। তুমি তোমার যদি বইটা পড়তে যাও দেখবা এই ইনফরমেশন তোমার মাথা একদম ঝালাফালা করে দিবে, এত বেশি ইনফরমেশন আছে। আর ইনফরমেশন বলে এমন ভাবে গোলায় দেওয়া তোমার হচ্ছে
পড়তে যাওয়া হচ্ছে তোমার জন্য কষ্টকর হবে। এই জন্য হচ্ছে আমি কষ্ট করে হলেও লিখে লিখে দিচ্ছি, যাতে তুমি খুব ইজিলি আয়ত্ত করতে পারো, বুঝছো? এন্ড আমি চাইলেই পারতাম হচ্ছে স্লাইডে নিয়ে আসতে, লিখে নিয়ে আসতে পারতাম, জাস্ট খালি বলতাম এইটা 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 এইটা, সেক্ষেত্রে কি হতো, তুমি মনে রাখতে পারতা না। এন্ড তোমার কাছে এটা হচ্ছে কি বলে, একদম ওই যে ওইরকম পড়ার মতো লাগতো না। আমি কিরকম পড়াচ্ছি এরকম তোমার কাছে ভালো লাগতো না আর কি। দেখো, বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু কি করেন, বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম সংখ্যায়ন তত্ত্বের সঠিক গাণিতিক ব্যাখ্যা দেন। এই যে তোমার তোমার কি হয়ে গেল, ম্যাক্স প্ল্যাঙ্ক যে হচ্ছে কোয়ান্টাম তত্ত্বটা দিছিলেন, এইটা হচ্ছে তোমার গাণিতিক ব্যাখ্যা দিছিল কে, বিজ্ঞানী হচ্ছে তোমার সত্যেন্দ্রনাথ বসু। কি করে তোমার, দেখো বিকিরণ সংক্রান্ত, এটা কত সালে, দেখো এখানে সালটা হচ্ছে তোমার 1924। এখানে কি করেন, বিকিরণ সংক্রান্ত, বিকিরণ সংক্রান্ত, বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম সংখ্যায়ন তত্ত্বের গাণিতিক ব্যাখ্যা দেন। কি করেন, গাণিতিক ব্যাখ্যা দেন, গাণিতিক ব্যাখ্যা দেন। এই যে এতটুকু তোমার হচ্ছে মনে রাখা লাগবে। এই যে তোমার ইনফরমেশন, দেখো এইটার সাথে এইটা রিলেটেড, ওইটার সাথে হচ্ছে তোমার ওইটা রিলেটেড, কিন্তু মানে একটার সাথে কিন্তু তোমার মোটামুটি রিলেটেড আছে। এরপর আসে হচ্ছে তোমার মাইকেলসন ও মোরালি। মাইকেলসন এন্ড মোরালি এনারা কি করে বলতো, কত সালে, এটা হচ্ছে তোমার 1887 সালে। এই দুইজন মাইকেলসন ও এবং হচ্ছে তোমার মোরালি 1887 সালে, কত সালে তোমার 1887 সালে দেখান যে কি, দেখান তোমার আলো স্থির, দেখান যে আলো বেগ স্থির কিংবা গতিশীল সব মাধ্যমের সমান। এরা কি দেখান, তোমার বড় একটা জিনিস আবিষ্কার করে, সেটা কি তোমার আলোর বেগ তোমার স্থির এবং চলমান সব জায়গায় হচ্ছে সমান বেগে চলে। বাট এর আগে ধারণা করা হচ্ছে তোমার স্থির জায়গায় আলোর বেগ একরকম, গতিশীল জায়গায় হচ্ছে আলোর বেগ অন্যরকম। কি করেন, দেখান যে সকল জায়গা, দেখান যে স্থির এবং চলমান জায়গায়, স্থির এবং চলমান সকল জায়গায় আলোর বেগ সমান হয়। কি হয়, আলোর বেগ সমান হয়। এরপর তোমার হচ্ছে বিজ্ঞানী, সবচেয়ে আলোচিত বিজ্ঞানী, তিনি হচ্ছে কি, আইনস্টাইন হচ্ছে এরপরে হচ্ছে আসে কত সালে, দেখো এটা 1887 সালে হচ্ছে মাইকেলসন ও মোরলি হচ্ছে বলেন যে আলো স্থির এবং চলমান দুই মাধ্যমে সমান বেগে চলে। সমান বেগে চললে সমস্যা নাই। এরপর আসে হচ্ছে তোমার বিজ্ঞানী আইনস্টাইন। বিজ্ঞানী কি আসবে, আইনস্টাইন। দেখো বিজ্ঞানী আইনস্টাইন যখন আসবে, দেখো বিজ্ঞানী আইনস্টাইন আসার পর তোমার পুরো বিজ্ঞানে একটা কি করে, বিশাল একটা চমক চলে আসে। বিজ্ঞানী আইনস্টাইন এখানে তোমার হচ্ছে আপেক্ষিক তত্ত্ব প্রদান করেন। আপেক্ষিক তত্ত্ব কি, তোমার আপেক্ষিক তত্ত্ব প্রদান করেন, আপেক্ষিক তত্ত্ব প্রদান করেন কত সালে, 1905 সালে আপেক্ষিক তত্ত্ব প্রদান করেন। আপেক্ষিক তত্ত্বের কয়েকটা হচ্ছে তোমার ভিন্নতা আছে, বিভিন্ন জায়গায় হচ্ছে এর ইউজ আছে। এর সাথে ইনি হচ্ছে আরেকটা জিনিস দেখান যে তোমার সিম্পল ভরকে কিভাবে শক্তিতে কনভার্ট করা যায়, যেটা হচ্ছে তোমার পদার্থবিজ্ঞানের বিস্ময়কর একটা আবিষ্কার ছিল। তুমি ছোট্ট একটা ভরকে চাইলে বিশাল শক্তিতে কনভার্ট করতে পারবা। এরকম জিনিস হচ্ছে কি আবিষ্কার করে, বিজ্ঞানী
আইনস্টাইন। এন্ড এই সূত্রটা কি ছিল? এই সূত্রটা ছিল তোমার হচ্ছে E ইকুয়াল হচ্ছে তোমার mc স্কয়ার। ইভেন ধারণা করা হয় বিজ্ঞানী আইনস্টাইন এমন লোক ছিল যে উনার নিজের নাকি নিজের বাসার নাম্বার মনে থাকতো না। বুঝছো, উনি হচ্ছে নিজের বাসার নাম্বার নাকি ওনার মনে থাকতো না, মানে এরকম একটা ঘটনা শুনছিলাম আর কি। যাই হোক, মিথ্যা কি সত্য আমি যাচাই করি নাই, সো এটাকে আবার বলে বেড়াইও না। দেখো এরপর হচ্ছে তোমার ডিরাক, বিজ্ঞানী ডিরাক। বিজ্ঞানী ডিরাক কি করে? বিজ্ঞানী ডিরাক হচ্ছে তোমার কোয়ান্টাম তত্ত্বের সাথে থিওরি অফ রিলেটিভস ব্যবহার করে প্রতি পদার্থের অস্তিত্ব ঘোষণা করেন। কি করেন? তোমার রিলেটিভস, ফার্স্ট অফ অল কোয়ান্টাম তত্ত্বের সাথে থিওরি অফ রিলেটিভস, কোয়ান্টাম তত্ত্ব এবং হচ্ছে তোমার আপেক্ষিক তত্ত্ব। থিওরি অফ রিলেটিভস হচ্ছে তোমার আপেক্ষিক তত্ত্ব। দেখো কি করে তোমার কোয়ান্টাম তত্ত্ব, কোয়ান্টাম তত্ত্ব, ওইখানে তো সালটা লিখিনি, এখানে সালটা হচ্ছে তোমার, আমি একটু জায়গাটা বের করি, আদ্রকে হবে না। দেখো ডিরাক হচ্ছে তোমার 1931 সালে কোয়ান্টাম তত্ত্ব এবং হচ্ছে তোমার আপেক্ষিক তত্ত্ব এবং আপেক্ষিক তত্ত্ব ব্যবহার করে প্রতি তোমার পদার্থের অস্তিত্ব ঘোষণা করেন। অস্তিত্ব কি করেন? ঘোষণা করেন, অস্তিত্ব ঘোষণা করেন। এরপর আসবে হচ্ছে তোমার বিজ্ঞানী রন্টোজেন। এরপর আসবে তোমার হচ্ছে বিজ্ঞানী রন্টোজেন। দেখো রন্টোজেন এই নামটা আমাদের চেনা না। রন্টোজেন হচ্ছে কত সালে? রন্টোজেন হচ্ছে তোমার 1895 সালে। দেখো বিজ্ঞানী রন্টোজেন হচ্ছে তোমার 1895 সালে কি করে? বিজ্ঞানী রন্টোজেন হচ্ছে তোমার এক্স রে আবিষ্কার করে। এই যে বর্তমান যে আমরা এক্স রে ইউজ করি, এন্ড যে এক্স রের মাধ্যমে আমরা খুব ইজিলি আমাদের, দেখো যদি আমাদের ধরো কোথাও আমি পড়ে গেছি, বাইক থেকে পড়ে গেছি ধরো, এন্ড আমার হাতটা ভেঙে গেছে কোনো রকম ভাবে, আগে কিন্তু বোঝা যেত না আসলে কিভাবে ভাঙছে। ইভেন এরকম হয়তো তোমার হাতটা ভাঙছে কি মস্কাইছে এটা কিন্তু বোঝা যেত না, বাট এখন হচ্ছে এক্স রের মাধ্যমে এটা আমরা খুব ইজিলি বুঝে নিতে পারি। এন্ড এটা কি আবিষ্কার করে? বিজ্ঞানী রন্টোজেন হচ্ছে 1895 সালে কি আবিষ্কার করে? এক্স রে আবিষ্কার করেন। এক্স রে আবিষ্কার করেন, ঠিক আছে? এক্স রে আবিষ্কার করেন। এরপরে হচ্ছে তোমার পরমাণু রিলেটেড কিছু গবেষণা করেন বিজ্ঞানী বেকেরেল। এরপর আসবে হচ্ছে তোমার বিজ্ঞানী বেকেরেল। নামগুলো কেমন না? বেকেরেল একটু কেমন যেন উদ্ভট লাগে না নামগুলা? উদ্ভট কিন্তু লাগে। এখন যাই হোক, তুমি এগুলো প্যারা নিও না, কিছু নাম দেখবো হচ্ছে মনে থাকতে চাইবে না। এই নামগুলো একটু কেমন যেন, বুঝছো? এবং আমার অনেক সময় মনে থাকে না, সমস্যা নাই, মনে না থাকলেও বারবার দেখলে তোমার হচ্ছে মনে পড়ে যাবে। দেখো তেজস্ক্রিয়তা হচ্ছে তোমার আবিষ্কার করেন। তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। তুমি কি জানো তেজস্ক্রিয়তার একক হচ্ছে তোমার বেকেরেল? বুঝছো? তেজস্ক্রিয়তার একক হচ্ছে তোমার বেকেরেল। তেজস্ক্রিয়তা কিন্তু এককও তোমার হচ্ছে বেকেরেল। আর ওই তোমার তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে? তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন হচ্ছে তোমার বিজ্ঞানী বেকেরেল। সাধারণত তোমার ওই সব পরমাণু তেজস্ক্রিয়তা ঘটে যাদের হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার, দেখো যাদের পারমাণবিক সংখ্যা হচ্ছে 83+, তাদের তেজস্ক্রিয়তা
ঘটে, তাদের কি হয় তোমার তেজস্ক্রিয়তা ঘটে কাদের, যাদের পারমাণবিক সংখ্যা কত 83-র উপরে। এরপর হচ্ছে তোমার পিয়ারে ও মেরি কুরি। পিয়ারে ও মেরি কুরি, দেখো পিয়ারে এবং মেরি কুরি হচ্ছে দুজন একসাথে কাজ করতো, দুজন কি করতো একসাথে কাজ করতো, হচ্ছে এরা নোবেল পুরস্কারও কিন্তু পাইছে, এরা কিন্তু পিয়ারে এবং হচ্ছে তোমার মেরি কুরি কিন্তু নোবেল পুরস্কার পাইছে। এন্ড তুমি একটু জাস্ট খেয়াল করো পিয়ারে এবং মেরি কুরি কি করে, এরা হচ্ছে তোমার রেডিয়াম আবিষ্কার করে। কত সালে এটা, এই সালটা হচ্ছে তোমার বেকারেলের সালটা দেই নাই না, 1899 সালে। কত সালে, 1899 সালে তোমার হচ্ছে কি করে পিয়ারে এবং হচ্ছে মেরি কুরি রেডিয়াম আবিষ্কার, রেডিয়াম আবিষ্কার করে, রেডিয়াম আবিষ্কার করে। এই যে রেডিয়াম যেটা আছে না, রেডিয়ামটা হচ্ছে একটা তেজস্ক্রিয় মৌল, রেডিয়ামটা কি তোমার একটা তেজস্ক্রিয় মৌল। এরপর তোমার হচ্ছে কি বেকারেলের ওইটার আমরা হচ্ছে ইয়েটা দেই নি 1896, এটা হচ্ছে তোমার 1896। আহা টমেটো বহু মজাদার, টমেটো বড় মজাদার। কত, 1896। ওকে 1896। এই যে এতটুকু হইলো, দেখো এইটার সাথে দেখো এইটা রিলেটেড, ওটার সাথে ওইটা রিলেটেড, এতক্ষণ যে জিনিসগুলো দেখলাম কিন্তু আমরা মোটামুটি একটা আরেকটার সাথে রিলেটেড, পূর্বেরটা পরেরটার সাথে পরেরটা আগেরটার সাথে মোটামুটি রিলেটেড আছে। এরপর হচ্ছে তোমার বিজ্ঞানী হাবল কি বললো তোমার হচ্ছে পৃথিবী কি হচ্ছে, বিজ্ঞানী হাবল বললো হচ্ছে তোমার দেখেছিলেন হচ্ছে তোমার বিশ্ব, তোমার পুরো যে মহাবিশ্বটা আছে, মহাবিশ্বের গ্যালাক্সি একে অপর থেকে দূরে সরে যাচ্ছে। কি বলেন, তোমার গ্যালাক্সি গুলো একে অপর থেকে দূরে সরে যাচ্ছে। কি করেন, কত সালে করে এটা, 1924 সালে। 1924 সালে কি দেখান, 1924 সালে দেখান যে তোমার গ্যালাক্সি গুলো একে অপর থেকে দূরে সরে যাচ্ছে। দেখান যে গ্যালাক্সি গুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। কোথায়, দূরে সরে যাচ্ছে। একে অপর থেকে যখন দূরে সরে যাচ্ছে, এটা তোমার হচ্ছে কি, তার মানে কি তোমার পৃথিবীর মহাবিশ্বের যে ব্যাপার স্যাপারগুলো আছে স্থির না, এটা কি তোমার সময়ের সাথে সাথে এটা আসলে বড় হচ্ছে। কি হচ্ছে, বড় হচ্ছে, যেহেতু তোমার দূরে সরে যাচ্ছে কি হচ্ছে, তাহলে বড় হবে। এরপরে দেখো হচ্ছে আমাদের সাম্প্রতিক পদার্থবিজ্ঞানের, দেখো আধুনিক পদার্থবিজ্ঞানে আমরা কি কি বললাম এটা আরেকবার দেখি। ফার্স্টে আমরা বলছিলাম আধুনিক পদার্থবিজ্ঞানের যে ঘটনাগুলো আছে সেইটা বেসিক্যালি হচ্ছে আমাদের 18 শতকে শুরু হয়। 18 শতকের পর থেকে যে ঘটনাগুলো ঘটে এটাকে হচ্ছে আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের মধ্যে ইনক্লুডেড করা হয়েছে। এর মধ্যে তোমার হচ্ছে ডাল্টন হচ্ছে তোমার 1803 সালে পারমাণবিক তত্ত্ব প্রদান করেন, ফার্স্ট অফ অল, যেটা আমাদের দরকার জানা। তারপর হচ্ছে তোমার থমসন কি করে, তোমার হচ্ছে ইলেকট্রন আবিষ্কার করে কত সালে, 1897 সালে। তারপর তোমার হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল আবিষ্কার করেন, যেখানে বলা হয় তোমার পরমাণুর কেন্দ্রে ক্ষুদ্র একটা পজিটিভ চার্জ থাকে, ওই পজিটিভ চার্জটার নাম দেন হচ্ছে তোমার নিউক্লিয়াস। পজিটিভ চার্জটার কি নাম দেন, নিউক্লিয়াস নাম দেন। নিউক্লিয়াসটা কি করে, তোমার নিউক্লিয়াসটা হচ্ছে কি একটা পজিটিভ চার্জ, এইটা কি তোমার পরমাণু তুলনায় খুব খুব ক্ষুদ্র, বুঝছো। এরপর আসা হচ্ছে তোমার ম্যাক্স প্ল্যাঙ্ক হচ্ছে তোমার 1900 সালে কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেন। কোয়ান্টাম তত্ত্ব হচ্ছে তোমার ফিজিক্সের মোস্ট ইম্পর্টেন্ট যতগুলো তত্ত্ব আছে তার মধ্যে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট তত্ত্ব, এইটা সবচেয়ে বড় তত্ত্ব। এরপর হচ্ছে তোমার সত্যেন্দ্রনাথ বসু বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম সংখ্যায়ন তত্ত্বের গাণিতিক ব্যাখ্যাটা প্রদান করেন।
উনি যেটা দিছিল হচ্ছে তোমার জাস্ট বলা হয়েছিল এটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব এরকম এরকম, দেন হচ্ছে তোমার বিজ্ঞানী কি সত্যেন্দ্রনাথ বসু এইটাকে জাস্ট হচ্ছে গাণিতিক আকারে প্রকাশ করেন বা হচ্ছে তখন ব্যাখ্যাটা দেন। এরপর তোমার হচ্ছে মাইকেল সন এবং হচ্ছে মোরলি, এরা দুজন মিলে কি করছে দেখান যে স্থির এবং চলমান সকল জায়গায় তোমার আলো সমান বেগে চলে। এমন না যে তোমার হচ্ছে একটা জায়গায় স্থির ওই জায়গায় আলোর বেগ একরকম হবে, আর একটা জায়গায় তোমার হচ্ছে চলমান ওই জায়গায় আলোর বেগ ভিন্ন হবে। উনি কি দেখাইছে প্রত্যেকটা জায়গায় আলোর বেগ সেম সেম হয়। এরপর দেখলাম হচ্ছে তোমার আইনস্টাইন 1905 সালে হচ্ছে তোমার, এটা 1905 সাল, আইনস্টাইন কি করে তোমার 1905 সালে হচ্ছে তোমার আপেক্ষিক তত্ত্ব প্রদান করে। এন্ড ওই সাথে ফিজিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ রিলেশনশিপ তোমার হচ্ছে শক্তি এবং হচ্ছে বরের মধ্যে যে সম্পর্কটা সেইটা আবিষ্কার করে। এন্ড এইটা কি ছিল এখানে বলা হয়েছে ইকুয়াল হচ্ছে তোমার এএমসি স্কয়ার, এন্ড ইকুয়াল হচ্ছে তোমার এএমসি স্কয়ার যে সূত্রটা আছে এইটার মাধ্যমে তোমার ছোট্ট একটা ভরকে তুমি বিশাল শক্তিতে কনভার্ট করে ফেলতে পারো, এন্ড এরপর হচ্ছে তোমার ডিরাক হচ্ছে তোমার 1931 সালে কোয়ান্টাম তত্ত্ব এবং হচ্ছে আপেক্ষিক তত্ত্ব এই দুইটাকে একসাথে ইউজ করে। কোয়ান্টাম তত্ত্বকেও এন্ড আপেক্ষিক তত্ত্বকেও দুইটাকে একই সাথে ইউজ করার পর কি করে পদার্থের অস্তিত্ব ঘোষণা করে এন্ড বলেন যে তোমার পদার্থ বলতে কিছু জিনিসপাতি আছে আর কি এরকম। দেন রন্টোজেন 1895 সালে তোমার হচ্ছে এক্স রে আবিষ্কার করেন। তুমি বোঝো এক্স রেটা কত সালে আবিষ্কার হয়েছে, কত আগে দেখছো, এক্স রে কিন্তু অনেক আগে আবিষ্কার হয়েছে, প্রায় এখন তোমার হচ্ছে কত চলে 95, তো ওখানে 5 বছর আর 105 বছর আর এদিকে চলে 25, তার মানে কি 130 বছর হয়েছে তোমার এক্স রে আবিষ্কার হয়েছে। এই যে আর এরপর হচ্ছে তোমার বেকেরেল তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন, দেখান উনি তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। এন্ড হচ্ছে আমরা জানি তেজস্ক্রিয়তা সাধারণত যাদের পারমাণবিক সংখ্যা 83 আপ তাদের ঘটে। এরপর হচ্ছে তোমার পিয়ারে এবং মেরি ক্যুরি 99 সালে রেডিয়াম আবিষ্কার করেন। রেডিয়াম হচ্ছে তোমার একটা তেজস্ক্রিয় মৌল। এন্ড তোমার হাবল সর্বশেষ দেখান যে পৃথিবীতে যতগুলো গ্যালাক্সি মহাবিশ্বে তোমার হচ্ছে পুরো কি বলে এই সিস্টেমের যত গ্যালাক্সিগুলো আছে গ্যালাক্সিগুলো একে অপর থেকে দূরে সরে যাচ্ছে। তার মানে কি তোমার এই যে আমাদের পৃথিবী তোমার হচ্ছে গ্যালাক্সিগুলো একে অপর থেকে যদি দূরে সরে যায় তার মানে কি তোমার আমাদের মহাবিশ্বের যে কাঠামোটা আছে সেটা ধীরে ধীরে কি হচ্ছে বড় হয়ে যাচ্ছে। এখানে ধারণা করা হয় প্রথমে ক্ষুদ্র ছিল, দেন হচ্ছে তোমার এই যে একটা বিস্ফোরণ ঘটে, বিস্ফোরণের পরে হচ্ছে তোমার অনেক বড় হইতে থাকে। এটা হচ্ছে তোমার হাবলের ব্যাখ্যা, যদি হচ্ছে এটা অনেক কিছুর সাথে সংঘর্ষ আসে ধর্মীয় দিক দিয়ে বা হচ্ছে অন্যান্য বিষয় দিয়ে আর কি। জাস্ট এই যে ইনফরমেশন গুলো আমাদের জানা দরকার ছিল আমরা হচ্ছে এখন জেনে নিলাম, ঠিক আছে? এগুলো বুঝছো? এগুলো বুঝলে আমাকে একটু বলো। জি ভাইয়া বুঝছি। বুঝছো? এখন দেখো, এখন আমরা দেখবো হচ্ছে কি কই গেল, এগুলো হচ্ছে আমাদের লাগবে না, থাক। দেখো সাম্প্রতিক পদার্থবিজ্ঞান যদি তুমি খেয়াল করো, তোমাদের একটু আশেপাশে একটু তাকাও, সাম্প্রতিক পদার্থবিজ্ঞান হচ্ছে তোমার সবচেয়ে আধুনিক। কি তোমার দেখো সাম্প্রতিক পদার্থবিজ্ঞান সবচেয়ে আধুনিক। সাম্প্রতিক পদার্থবিজ্ঞান সব থেকে আধুনিক। এখন সাম্প্রতিক পদার্থবিজ্ঞান যদি সব থেকে আধুনিক হয়, কি তোমার সাম্প্রতিক পদার্থবিজ্ঞান কি সব থেকে আধুনিক এন্ড হইলো সমস্যা নেই, সব থেকে আধুনিক। এন্ড সাম্প্রতিক পদার্থবিজ্ঞান তোমার দেখবা যে এইখানে সাধারণত আলোচনা করা হয় এমন কিছু ব্যাপার স্যাপার নিয়ে যেটা তোমার অনেক বেশি অ্যাডভান্স। দেখো এইখানে প্রথমে যে ব্যাপারটা বলা হয়েছে সেটা হচ্ছে তোমার অনুপরমাণুর মধ্যে যে শক্তিগুলো আছে, অনুপরমাণু নিয়ে গবেষণা। এই দেখো সাম্প্রতিক পদার্থবিজ্ঞান হচ্ছে সবচেয়ে আধুনিক। এখানে কি নিয়ে আলোচনা করা হয়েছে তোমার অনুপরমাণু নিয়ে গবেষণা,
মানু নিয়ে গবেষণা। তুমি জাস্ট একটু থিঙ্ক করো তো কোনগুলো হচ্ছে তোমার আধুনিক পদার্থবিজ্ঞানের মধ্যে চলে। দেখা হচ্ছে তোমার বিভিন্ন টেকনোলজিক্যাল ব্যাপার স্যাপারগুলো যেগুলো হচ্ছে আমাদের রিসেন্টলি আবিষ্কার হচ্ছে, এগুলো সাধারণত কি হবে আমাদের এই যে এই সাম্প্রতিক পদার্থবিজ্ঞানের অংশ হবে। এগুলো কি হবে আমাদের সাম্প্রতিক পদার্থবিজ্ঞানের অংশ হবে। এখন তুমি যদি একটু খেয়াল করো সাম্প্রতিক পদার্থবিজ্ঞান যদি একটু খেয়াল করো তুমি দেখবা যে এমন কিছু নাই যে তুমি হচ্ছে দেখবা হচ্ছে ফিজিক্সের সাথে রিলেটেড না, তোমার হচ্ছে আধুনিক পার্ট তোমার রিলেটেড এমন কিছু পাবা না। ফার্স্ট অফ অল কি পাচ্ছি আমরা, অনুপরমাণুর নিয়ে যে গবেষণা চলছে সেগুলা, আর হচ্ছে তোমার এদের অনুপরমাণুর গবেষণার এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাওয়া যাচ্ছে এদের, দেখো এখান থেকে পাওয়া যাচ্ছে এদের মৌলিক গঠন পাওয়া যাচ্ছে। দেখা হচ্ছে তোমার পারস্পরিক ক্রিয়া পাওয়া যাচ্ছে এদের মৌলিক গঠন। দেখা হচ্ছে তোমার পারস্পরিক ক্রিয়া দেন তোমার হচ্ছে এর, এবং 2013 সালে পরীক্ষা করে হিগস বোসন নামক তত্ত্ব অস্তিত্ব পাওয়া যায়, যা পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ আবিষ্কার হিসেবে বিবেচিত। কি করা হয় এর সাথে, দেখো আধুনিক পদার্থবিজ্ঞানের ভিতরে যেগুলো আছে বা সাম্প্রতিক যা তোমার হচ্ছে তৈরি হয়েছে তার মধ্যে একটা হচ্ছে তোমার কি তোমার 2013 সালে তোমার হচ্ছে হিগস বোসন নামের নতুন কণার অস্তিত্ব পাওয়া হয়। নতুন হিগস বোসন নামক কি হয় তোমার নতুন একটা কণা, এটা কি তোমার হিগস বোসন নামক নতুন কণার অস্তিত্ব কি করা যায়, পাওয়া যায়। ওকে, এটা গেল। ফার্স্ট অফ অল কি তোমার সাম্প্রতিক পদার্থবিজ্ঞান হচ্ছে তোমার সবচেয়ে আধুনিক পদার্থবিজ্ঞান। এইখানে তোমার পরমাণু এবং হচ্ছে অণু এই সকল ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা করা হচ্ছে। এর সাথে তোমার এর পারস্পরিক ক্রিয়া নিয়ে আলোচনা করা হচ্ছে, মৌলিক গঠন নিয়ে আলোচনা করা হচ্ছে। ওকে, আমি এটা মুছে দিই, ঠিক আছে, এটা মুছে দিচ্ছি, এই পেজটা আবার লিখি। এরপর তোমার কি হয়েছে, এরপর হচ্ছে তোমার জ্যোতির্বিজ্ঞানের কিছু গবেষণা হয়েছে। জ্যোতির্বিজ্ঞানে তোমার 1924 সালে এই যে একটু আগে তোমার বিজ্ঞানী হাবল যেটা বললো, বিজ্ঞানী হাবল তোমার হচ্ছে 1924 সালে, এইটা কিন্তু একটা জ্যোতির্বিজ্ঞানের প্রমাণ আর কি। বিজ্ঞানী হাবল 1924 সালে কি করে, 1924 সালে বলেন যে 1924 সালে বলেন গ্যালাক্সিগুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, ঠিক আছে, দূরে সরে যাচ্ছে। এর মানে কি তোমার, এর মানে হচ্ছে তোমার বিশ্ব, এর মানে কি তোমার গ্যালাক্সি যেগুলো আছে বা পৃথিবী তোমার হচ্ছে মহাবিশ্ব, এটা হচ্ছে তোমার স্থিতিশীল না, এটা হচ্ছে তোমার ধীরে ধীরে বড় হচ্ছে। এই যে তোমার এটা যে বলছিল বিজ্ঞানী হাবলস, এটাকে বলা হয় তোমার হচ্ছে বিগ ব্যাং তত্ত্ব। এই সরে যাচ্ছে, সরে যাওয়ার এই ঘটনাকে, এটাকে তোমার কি বলা হয়, ঘটনাকে বিগ ব্যাং তত্ত্ব নামে অবহিত করা হয়। তত্ত্ব নামে
অবহিত করা হয়, অবহিত করা হয়। ইভেন এখানে হচ্ছে উল্লেখ করা হয় পৃথিবী হচ্ছে উৎপন্ন হয়েছে তোমার 14 বিলিয়ন বছর আগে। এখানে আরেকটা কথা বলা হয় তোমার পৃথিবী তোমার 18 হয়ে গেছে, 14 বিলিয়ন বছর কি তোমার 14 বিলিয়ন বছর পূর্বে হচ্ছে তোমার পৃথিবী আবিষ্কৃত হয়। 14 বিলিয়ন বছর পূর্বে পৃথিবীর অস্তিত্ব শুরু হয়, ঠিক আছে। এন্ড এইটা বলা হলো। এন্ড এর সাথে বর্তমান গবেষণা দেখা যায় মহাবিশ্বের দৃশ্যমান পদার্থ ছাড়া তোমার হচ্ছে ডার্ক ম্যাটার এবং হচ্ছে ডার্ক এনার্জি রয়েছে। এখানে দেখা যায় যে তোমার এখন তোমার হচ্ছে রিসেন্টলি গবেষণা দেখা গেছে যে মহাবিশ্বে স্বাভাবিক এই সকল জিনিস বাদেও আরো কিছু জিনিস রয়েছে, সেগুলো হচ্ছে তোমার কি ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি বিদ্যমান কোথায়? বিদ্যমান মহাবিশ্বে। বুঝছে গেল কোথায় বিদ্যমান? মহাবিশ্বে বিদ্যমান। এন্ড এই দৃশ্য এটা কি তোমার, এটা কিন্তু অদৃশ্য পদার্থ এবং হচ্ছে তোমার শক্তি। এটা কি তোমার ডার্ক, এটা হচ্ছে তোমার অদৃশ্য, এটা হচ্ছে তোমার অদৃশ্য পদার্থ ও অদৃশ্য শক্তি বোঝাচ্ছে। মানে যেটা আমরা দেখতে পারতেছি না, বাট হচ্ছে তোমার পৃথিবীতে কি হচ্ছে, এর অস্তিত্ব আছে, এর অস্তিত্ব কি হয়েছে তোমার আছে। সো এইটা আমরা কি করতেছি না, এইটা আমরা কোনোভাবে দেখতে পারতেছি না। এটা বুঝছো? এগুলো বুঝছো কিনা বলো? এটা বুঝছো? এরপরে দেখো কই গেল, এই কটা হয়েছে তো নাকি? এরপরে তুমি যদি লক্ষ্য করো আরো কিছু ব্যাপার স্যাপার তুমি দেখতে পাইবা, আরো অনেক কিছু তোমার কাছে চলে আসবে, বুঝছো? অনেক কিছু তোমাদের চোখে হচ্ছে ধরা পড়ার কথা। এই যে ব্যাপার স্যাপার গুলো হচ্ছে, এগুলো কিন্তু সাম্প্রতিক পদার্থবিজ্ঞান মানে কি তোমার এই যে সাম্প্রতিক রিসেন্ট ইয়ার গুলোতে যেগুলো ঘটছে আর কি, এগুলোকে আসলে রিসেন্ট, এগুলো কিন্তু মোটামুটি পুরাতন। এখন দেখো এর মধ্যে আরো কিছু যে ঘটতেছে, এই যে ওকে, এটা আমি মুছে দিলাম, এই পেজটা মুছে দেই, ঠিক আছে। এখন তারপর দেখবো তোমার কঠিন পদার্থের বিজ্ঞান। কঠিন পদার্থ বিজ্ঞান এই ব্যাপারে তোমার হচ্ছে কঠিন পদার্থ নিয়ে অনেক কিছু আলোচনা করা হয়েছে। সেক্ষেত্রে তোমার গুরুত্ব অগ্রগতি রয়েছে কিসে, তোমার কঠিন পদার্থ বিজ্ঞান। এর মধ্যে তোমার রয়েছে ন্যানো প্রযুক্তি, দেন সেমিকন্ডাক্টর, সুপার কন্ডাক্টর। এখানে হচ্ছে তোমার কঠিন পদার্থের বিজ্ঞান, এইটার মাধ্যমে তোমার হচ্ছে বিশাল একটা পরিবর্তন করছে। কঠিন পদার্থগুলোকে ইউজ করে তোমার হচ্ছে বিজ্ঞানীদের সাফল্যগুলো। এর মধ্যে তুমি দেখো ন্যানো টেকনোলজি, কি তোমার ন্যানো টেকনোলজি, সেমিকন্ডাক্টর দেন হচ্ছে তোমার আর কি কি আছে, সুপার কন্ডাক্টর, দেখো সুপার কন্ডাক্টর কি তোমার হচ্ছে এক ধরনের তার যেখানে রোধ খুব কম থাকে, মানে রোধ থাকেই না, মানে রোধ ছাড়া বিদ্যুৎ তোমার হচ্ছে এক সিস্টেম থেকে অন্য জায়গায় দেওয়া। রোধ ছাড়া বিদ্যুৎকে হচ্ছে কি করতে পারে, এখানে তোমার কি করে রোধ বিহীন তার,
বুঝছো? এগুলো হচ্ছে তোমার রোধবিহীন তার। আর এই যে এগুলো যে উৎপন্ন হয়েছে, এগুলোর মাধ্যমে হচ্ছে তোমার আধুনিক, এগুলোর মাধ্যমে হচ্ছে তোমার আধুনিক যত সকল ব্যাপার স্যাপার, কম্পিউটার এন্ড এর মধ্যে তোমার হচ্ছে কম্পিউটার, দেন হচ্ছে ও কম্পিউটার সহ অন্য সকল প্রযুক্তির বিশাল কি বিশাল হচ্ছে বিস্তার, বিশাল বিস্তার কি হয়েছে তোমার করছে। এখন তুমি দেখো পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য কি, এরপরে দেখো এটা শেষ। এখন দেখবো হচ্ছে আমরা পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য। এখন দেখো আমরা যখন কোনো কিছু করি সবকিছুর পিছনে কিন্তু আমাদের একটা কি থাকে, লক্ষ্য থাকে। এখন তুমি যখন এই ক্লাসটা করতেছো তোমার একটা লক্ষ্য কি, তুমি হয়তো ভালো রেজাল্ট করবা, বা হয়তো তুমি ভালো করে পড়াশোনা করে ভালো কিছু করবা, বা তোমার হচ্ছে একটা লক্ষ্য আছে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বা, রাজশাহীতে পড়বা, বুয়েটে পড়বা, তুমি আরো মেডিকেলে পড়বা, বা ইন ফিউচারে এমন কিছু করবা যেগুলো তোমার হচ্ছে শিক্ষাটা দরকার আছে, ঠিক না? এরকম কিছুই তো। এই যে শিক্ষাটা অর্জন করতেছি আমাদের কিন্তু একটা উদ্দেশ্য আছে। আমি কিন্তু কিছু করব, এটাকে ইউজ করে কিছু না কিছু করতে চাই, কিছু না কিছু কি করতে চাই, এইটা ইউজ করে আমি করতে চাই। এইটাকে হচ্ছে আমাদের উদ্দেশ্য বলা হয়। এখন তোমার পদার্থবিজ্ঞানের উদ্দেশ্যগুলোর মধ্যে ফার্স্টে যেটা হচ্ছে তোমার প্রকৃতির নিয়মগুলো জানা। দেখো পদার্থের উদ্দেশ্য কি, এক নম্বর হচ্ছে তোমার প্রকৃতির কি জানা, নিয়মগুলো জানা, এখন কথা হচ্ছে ভাইয়া প্রকৃতির নিয়ম আসলে জানবো কিভাবে, প্রকৃতির নিয়মটা কি? এখন প্রকৃতির নিয়ম কি হচ্ছে তোমার, এই ধরো একটা সময় হচ্ছে ভাবা হইতো আসলে গাছের কি নাই, গাছ হচ্ছে উদ্দীপনায় সাড়া দেয় না, গাছ কি করে না, উদ্দীপনায় সাড়া দেয় না। বাট একটা সময় বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু কি করলো, তোমার হচ্ছে এইটা আবিষ্কার করলো যে গাছ আসলেই উদ্দীপনায় সাড়া দিতে পারে। গাছ কি করে, গাছ উদ্দীপনায় সাড়া দিতে পারে। এই যে একটা জিনিস কি করলো, তৈরি হইলো। তার মানে কি এইটা কিন্তু প্রকৃতির ব্যাপারে একটা জিনিস জানা হইলো। দেন এর আগে তোমার দেখো এই যে তোমার বিজ্ঞানী হাবলস যেটা হচ্ছে বলছে আর কি, বিগ ব্যাং তত্ত্ব যেটা, এখানে কি বলা হয়েছে, এখানে বলা হচ্ছে তোমার পৃথিবীটা ধীরে ধীরে সম্প্রসারণ হচ্ছে। এটা কি তোমার প্রকৃতির একটা নিয়ম না? আর প্রকৃতির কি একটা প্রকৃতির নিয়ম। তাহলে এটা কি, এটা হচ্ছে জানার উদ্দেশ্য কিন্তু আমাদের ফিজিক্স, এটা কি আমাদের পদার্থবিজ্ঞানের একটা উদ্দেশ্য। দেন এরপরে দেখবা হচ্ছে তোমার সূর্য হচ্ছে তোমার পূর্ব দিকে ওঠে। সূর্য কোন দিকে ওঠে, পূর্ব দিকে ওঠে। এটা কি তোমার হবে, এটা হচ্ছে তোমার প্রকৃতির একটা নিয়ম হবে, নিয়মিত। দেন তোমার হচ্ছে এই যে ছোট ছোট ব্যাপার স্যাপার গুলা, এইগুলো হচ্ছে তোমার প্রকৃতির নিয়মের মধ্যে ইনক্লুডেড। এরপর হচ্ছে তোমার প্রকৃতির রহস্য উদ্ঘাটন, প্রকৃতির রহস্য কি করো তোমার উদ্ঘাটন। এখন রহস্য উদ্ঘাটনের মধ্যে তুমি কি কি ফেলাইবা? দেখো এই যে তোমার বলা হইলো সূর্য আসলে কি তোমার পূর্ব দিকে ওঠে। এখন এইটা আমার কি, এইটা হচ্ছে আমার প্রকৃতি জানা, এটা আমার কি হলো, প্রকৃতি জানা। আবার এই যে আমরা বিগ ব্যাং তত্ত্বে দেখলাম যে তোমার মহাবিশ্বের প্রত্যেকটা গ্যালাক্সি একটা আরেকটা থেকে দূরে সরে যাচ্ছে না, যাচ্ছে। এই যে আমরা যেটা জানলাম, এইটা আমাদের কি বোঝাচ্ছে, এইটার মাধ্যমে হচ্ছে আমরা প্রকৃতির যে নিয়ম আছে সেটা জানতে পারলাম। এন্ড নিয়মের রহস্যটা জানতে হবে আমাদের, আসলে কেন তোমার গ্যালাক্সিগুলো দূরে চলে যাচ্ছে, আবার তোমার কেন সূর্য পূর্ব দিকে উঠতেছে, এন্ড দেন তোমার হচ্ছে কেন মানুষ হচ্ছে পৃথিবী থেকে ছিটকে যাচ্ছে না, পৃথিবীতে কেন আটকে রয়েছে। এই যে ব্যাপারগুলো না, ব্যাপারগুলো সুন্দর না? এই যে ব্যাপারগুলো আমরা জানি, আমাদের স্বাভাবিক নিয়মগুলো যে জানি, আমাদের পৃথিবীতে যত সিম্পল জিনিসগুলো ঘটে, এইগুলো কেন ঘটে যদি তুমি প্রশ্ন করো, প্রশ্ন করার পরে যে ব্যাপারগুলো পাইবা সেইগুলাই হচ্ছে তোমার রহস্য উদ্ঘাটন। এরপরে কি তোমার
এরপর হচ্ছে তোমার প্রকৃতির নিয়ম ব্যবহার করে প্রযুক্তি তৈরি। তুমি একটু জাস্ট খেয়াল করো, এই যে বর্তমান যে তোমার দেখবা হচ্ছে কিছু কিছু রোবট আছে, এন্ড এরা কিন্তু অনেকটা হচ্ছে তোমার মানুষের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা এখানে ইনক্লুডেড করা হয়েছে। দেখো এইখানে আমরা ফার্স্ট অফ অল কি করছি, একজন মানুষের চিন্তাধারার মধ্যে কেমন কি আছে, দেন হচ্ছে তোমার আচার আচরণ কেমন, হাঁটার ধরনটা কেমন, কিভাবে কথা বলে, কিভাবে হচ্ছে একে অন্যের সাথে কানেকশন করে, যোগাযোগ করে, এই যে ব্যাপারগুলো আছে, ফার্স্ট অফ অল এইগুলো আমরা কি করছি, এইগুলো নিয়ে হচ্ছে গবেষণা করছি। ফার্স্ট অফ অল আমরা দেখছি এইটার মাধ্যমে এটা হয়, যখন এটা আমরা দেখলাম সেটা হচ্ছে আমাদের কি বলে, সেটা হচ্ছে তোমার প্রকৃতির নিয়ম। কেন হয় এইটা যদি তুমি বের করতে চাও তাহলে তুমি পাইবা হচ্ছে প্রকৃতির রহস্যগুলা বের করা, এন্ড তুমি কি কি ঘটতেছে নিয়মগুলা বের করলা, এন্ড কেন ঘটতেছে রহস্যগুলা বের করলা, এন্ড রহস্যগুলা বের করার পরে তুমি কি করবা, ওই রহস্যগুলোকে ইউজ করে কিভাবে আল্টারনেটিভ কোনো জিনিস বানানো যায় বা কোনো প্রযুক্তি তৈরি করা যায়। এখন ওইগুলাকে আমরা সাধারণত দেখবো হচ্ছে প্রাকৃতিক নিয়ম ব্যবহার করে প্রযুক্তি তৈরি করা বোঝায়। বুঝছো, প্রযুক্তি তৈরি করা বোঝায়। কারণ তুমি দেখবা হচ্ছে তুমি বর্তমান যে বিমান টিমান আছে, দেন হচ্ছে তোমার একটা যুদ্ধ বিমান আছে তোমার হচ্ছে রিসেন্টলি তৈরি হয়েছে, তোমার ঈগল পাখির মতো দেখা যায়। দেন তোমার হচ্ছে পাখির উড়া দেখে তো তোমার হচ্ছে কি হয়েছে, উড়োজাহাজের মডেল আইছে। এগুলো কই থেকে আছে? প্রকৃতির নিয়ম কিন্তু জেনে কিন্তু ধীরে ধীরে এদিকে আসছে। একদিনে কিন্তু হুট করে তুমি যে কোনো কিছু জীবনে দেখো নাই, ওইটা দেখে কেন কিন্তু তুমি কিছু থিঙ্ক করতে পারবে না, কোনো কিছু বানাতে পারবে না। এখন কোনো জিনিস তোমার তৈরি করবা, কোনো জিনিস হচ্ছে তুমি বানাইবে, এটা কিন্তু তোমার ধীরে ধীরে আসবে, কিন্তু আসবে। এইগুলোকে হচ্ছে তোমার কি বলা হয়, প্রকৃতির নিয়ম গুলো জানা, এন্ড হচ্ছে তোমার ওইগুলো নিয়ে হচ্ছে তোমার রহস্যগুলো জানা, এন্ড রহস্যগুলো ব্যবহার করে কি করা, প্রযুক্তি তৈরি করা। আর এই যে এইগুলোই হচ্ছে তোমার কি পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য। এই তিনটা মেইনলি লিখলেই হচ্ছে তোমার পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য হয়ে যাবে। আর এইটা হচ্ছে তোমার ক্ষয় আসতে পারে, পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য কি, পদার্থ বিজ্ঞানের উদ্দেশ্যটা কি, এটা তোমার ক্ষয় আসতে পারে। আজকাল লেকচারটা আমি তোমাদের বলছিলাম তোমাদের হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের ইয়েটা পড়াবো, অ্যান্ড সাথে সাথে তোমাদের সাম্প্রতিক পদার্থবিজ্ঞান পড়াবো, আর সাম্প্রতিক পদার্থবিজ্ঞান অ্যান্ড হচ্ছে তোমাদের বলছিলাম পদার্থবিজ্ঞানের উদ্দেশ্যটা কি, অ্যান্ড টোটালি মোটামুটি সবটাই শেষ। ওকে, আজকের লেকচারটা মোটামুটি আমাদের এই পর্যন্ত ছিল। ওকে, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ সবাইকে।